নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। রণ ডাকাতের জীবনের আরও একটি অধ্যায় নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম। এর আগে রণ ডাকাতকে নিয়ে আরও 6টি গল্প প্রকাশ পেয়েছে। তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটি যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমার এটা জেনে ভালো লাগবে যে গল্পগুলি কোথায় কোথায় পৌঁছিয়েছে। আর এই রণ ডাকাত চরিত্রটি আমারই সৃষ্টি। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, রণ ডাকাত বনাম রণ ডাকাত। শীতের সকালটা তখনও পুরোপুরি কাটেনি। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনের ঘাসে হালকা কুয়াশা জমে আছে, যেন রাতের নিঃশ্বাস এখনো পাথরের গায়ে লেগে রয়েছে। মন্দিরে লাগানো পুরনো পিতলের ঘণ্টাটা ঠান্ডায় জমে থাকা বাতাসে নিঃশব্দে ঝুলে আছে। আজ যেন তারও ডাক দেবার ইচ্ছে নেই। ভেতরে ধূপের শেষ ধোঁয়াটা ধীরে ধীরে ওপরে উঠছিল। সিদ্ধেশ্বরী দেবীর পাথরের মূর্তির পাশে তেলের প্রদীপের আলো কাঁপছিল মৃদু হলুদ রঙে। পূজারী রণ ডাকাত মশাই শেষ মন্ত্রটা উচ্চারণ করে চোখ বন্ধ করলেন। 60 পেরোনো জীবনের তার কোনো ক্লান্তি নেই। এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তিনি ভোরবেলায় নদী থেকে স্নান করে পুজো সেরে ফেলেছেন, গোটা গ্রাম ঘুম থেকে উঠবার আগেই। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কাঁধে জড়ানো মোটা উত্তরীয়টা টেনে নিলেন, আর একবার মূর্তির দিকে তাকালেন। চেনা এক শান্তি, বহু বছরের অভ্যাসের মতো। মন্দিরের কাঠের দরজাটা ঠেলে বাইরে বেরোতেই ঠান্ডা বাতাস মুখে এসে লাগলো। গ্রামের পথটা তখনও ফাঁকা। দূরে কয়েকটা খড়ের ঘরের চিমনি থেকে ধোঁয়া উঠছে। বিষ্ণু ছায়া সঙ্গীর মতো সব সময় আছে রণ ডাকাতের সঙ্গে। বিষ্ণু তখন মন্দিরের ভেতরে প্রসাদগুলিকে মাটির সরাতে গুছিয়ে রাখছে। রণ ডাকাত মন্দিরের সিঁড়িতে কয়েক মুহূর্ত দাঁড়ালেন। শীতের সকালে এই চেনা গ্রামটাকে আজ বড় শান্ত লাগে তার। কত কিছু দেখেছেন তিনি এই গ্রামে। প্রায় 7 বছর হয়ে গেল তিনি এই গ্রামে আছেন। এই জগতে গুটি কয়েক মানুষই তার আসল পরিচয় জানে, কিন্তু এই গ্রামবাসীরা তা জানে না। এদের কাছে তিনি তাদের অভিভাবকের সমান। শীতের সকালে রোদ তখনও ওঠেনি, কিন্তু দিনের শুরু হয়ে গেছে নীরবে। তিনি গ্রামের পথ ধরে ধীরে পা বাড়াতে যাবেন, সেই সময় মন্দিরের দিকে আসতে দেখলেন নারায়ণ মণ্ডলকে। তাকে আসতে দেখে রণ ডাকাত দাঁড়ালেন। মণ্ডল মশাই বেশ চিন্তিত মুখে হেঁটে আসছেন। রণ ডাকাত সেটা লক্ষ্য করেছেন। মণ্ডল মশাই কাছে আসতেই রণ ডাকাত বললেন, কোনো দুঃসংবাদ আছে নাকি মণ্ডল মশাই? এই কথা শুনে নারায়ণ মণ্ডল বড় আশ্চর্য হলেন। তিনি ভ্রু কুঁচকে বললেন, আগে আপনি কি করে জানলেন বলুন তো? রণ ডাকাত মৃদু হাসলেন, বললেন, আসলে আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা খারাপ খবর দিতে আসছেন, আর সেইটা নিয়ে আপনি বেশ চিন্তিত। হ্যাঁ, ঠিকই বলেছেন, চিন্তারই বিষয়। কি হয়েছে বলুন তো? মণ্ডল মশাই তার গায়ে দেওয়া শালটা খুলে আবার ভালো করে পেঁচিয়ে নিলেন। তারপর বললেন, আমি আসছি স্বপন তালুকদারের বাড়ি থেকে। খানিক আগে একটা খবর পেয়ে তার বাড়িতে আমি ছুটে যাই। ওখানে গিয়ে জানতে পারি যে গতকাল স্বপনবাবু তার শ্বশুর বাড়ি থেকে ফিরছিল। এই সন্ধ্যের পর হবে। সঙ্গে ছিল তার ছোট ছেলে, মেজ ছেলে আর তার সহধর্মিণী। গরুর গাড়িতে করে ফিরছিল তারা। ওই লাঠু, লেঠেল পেঁচু
কি যেন পাঁচু পাঁচু লিটল পাঁচু সর্দার, সেও ছিল সঙ্গে। কিন্তু ওরা যখন বাঘের বটতলার কাছে এসে পৌঁছয় তখন একদল ডাকাত ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সোনা দানা টাকা কড়ি যা ছিল সেসব তো কেড়ে নিয়েছে, কিন্তু এমন মেরেছে যে ছেলেটা এখনো অজ্ঞান হয়ে আছে। বলেন কি মণ্ডল মশাই? হ্যাঁ, তবে এখানেই শেষ নয় ঠাকুর মশাই। সব থেকে খারাপ খবরটা হলো পাঁচু আর বেঁচে নেই। ততক্ষণে বিষ্ণু মন্দিরের ফটক আটকে ওদের পাশে এসে দাঁড়িয়েছে। রণ ডাকাত তার ডান হাতটা দিয়ে কয়েকবার নিজের মাথায় চাপড় দিলেন, তারপর বললেন, কি সাংঘাতিক ঘটনা! আর স্বপন বাবু আর তার স্ত্রী কেমন আছেন? আগে তাদের আঘাত বেশি লাগেনি, কিন্তু বাড়ির পরিস্থিতি ভালো না। উনি আপনাকে খবরটা পৌঁছে দিতে বললেন। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি, এখনই। কিন্তু কারা করলো সে ব্যাপারে কিছু কি জানা গেল? হ্যাঁ হ্যাঁ, তাও জানা গেছে। ওই রণ ডাকাত দলবল নিয়ে এই কাজ করেছে। মুহূর্তের মধ্যে রণ ডাকাতের শিরদাঁড়ায় বিদ্যুৎ খেলে গেল। তিনি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিষ্ণু চিন্তিত মুখে রণ ডাকাতের দিকে তাকালেন। খুব কষ্ট করে রণ ডাকাত বললেন, কি করে বুঝলো যে রণ ডাকাত এই কাজ করেছে? আগে তারাই তো ডাকাতি করার সময় নিজেদের পরিচয় দিয়েছে। বেশ কিছুদিন ধরে, মানে যখন থেকে রণ ডাকাত চৌগাছা গ্রামে প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছিলেন সেই সময় থেকেই একটা কথা তার কানে আসছিল। আশেপাশের অঞ্চলে তার নাম করে এক ডাকাত দলের উৎপাত শুরু হয়েছে। অর্থাৎ সেই ডাকাত দলের সর্দার নিজেকে রণ ডাকাত পরিচয় দিয়ে ডাকাতি পরিচালনা করছে। এতদিন রণ ডাকাত এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি, কিন্তু আজ এই কথা শোনার পর তিনি আর ঠিক থাকতে পারছেন না। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, ঠিক আছে নারায়ণ, তুমি যাও, আমি আমি আসছি। নারায়ণ মণ্ডল চলে যেতে তিনি ঘরের দিকে পা বাড়ালেন, সঙ্গে বিষ্ণু। হাঁটতে হাঁটতে বিষ্ণু বলল, সর্দার, কে এই কাজ করতে পারে? কার এত সাহস হলো যে তোমার নাম ব্যবহার করে এই অপকর্ম করছে? রণ চিন্তিত। তার ভ্রু দুটো সেই থেকে কুঁচকে আছে, চোখ দুটো স্থির। ভারী গলায় বললেন, জানি না বিষ্ণু, তবে আমাকে এবার জানতে হবে কার এত বড় স্পর্ধা হলো। ভেবেছিলাম বাকি জীবনটা শান্তিতে কাটাবো, কিন্তু মায়ের ইচ্ছে দেখছি অন্য। ততক্ষণে বাড়ির দালানে পৌঁছে গেছে তারা। ঘরে ঢুকতে ঢুকতে রণ ডাকাত বিষ্ণুকে বলল, একটা কাজ করো বিষ্ণু, সুখদেব আর কালুকে খবর পাঠিয়ে দে, আসতে বল। আচ্ছা, সে নয় খবর পাঠিয়ে দেবো, কিন্তু জমিদার মশাইকে তো জানানোর দরকার। ওনার সাথে তো স্বপন কাকার ভালো সম্পর্ক। হ্যাঁ, সে তো বলতেই হবে। আমি নারায়ণ মণ্ডলের ছেলেকে দিয়ে খবর পাঠিয়ে দিতে বলছি। আজ দুপুরের পর থেকেই গ্রামের বাড়ি বাড়ি দরজা বন্ধ। উঠোনে আর গল্প নেই। কুয়াশার ভেতর দিয়ে শুধু চাপা ফিসফাস ভেসে আসে। যে নাম একসময় ভয় জাগাতো, আজ সেই নামই আবার গ্রামটাকে কাঁপিয়ে তুলেছে। গ্রামের প্রান্তে রণ ডাকাতের দালান বাড়িটা আজ অস্বাভাবিক রকম জেগে আছে। সন্ধ্যের আলো জ্বলে উঠেছে। ভেতরে আছে জমিদার কালীকিঙ্কর, তার ছেলে সুধাংশু, রণ ডাকাতের বাল্যবন্ধু সুখদেব এবং
সুখদেবের সাকরেদ কালী ডাকাত। মেঝেতে শতরঞ্চির ওপর নারকেলের ছোবড়া দিয়ে বানানো মোটা গদির উপরে বসে আছে সবাই। সুধাংশু ও কালী কিঙ্কর স্বপন মণ্ডলের বাড়ি থেকে ঘুরে এসেছেন। স্বপন মণ্ডলের ছেলে এখন কিছুটা স্বাভাবিক আছে। প্রদীপ জ্বলছে ঘরের এক কোণে। তার হলুদ আলো কারো মুখে গভীর ছায়া ফেলেছে, কারো চোখে জ্বালিয়ে দিচ্ছে চিন্তার আগুন। সেই আগুনকে নাড়িয়ে দিয়ে জমিদার কালী কিঙ্কর বললেন, রণ, কিছু কি জানতে পারলে কারা করছে এই কাজ? রণ দুই দিকে মাথা নাড়িয়ে বললে, না, কিছু তো জানতে পারিনি। তবে আমার নাম করে যে ডাকাতি করছে এই খবর আমি বেশ কিছুদিন ধরেই শুনছি। সুধাংশু বলল, আপনার দলের কেউ নয় তো? মানে আগে আপনার সাথেই ছিল, এখন আপনার নাম করেই কাজ করছে? রণ সুখদেবের দিকে তাকালো। কি সুখদেব? আমাদের দলের কে এই কাজ করতে পারে? সুখদেব খানিকক্ষণ চোখ বন্ধ করে কিছু ভাবল, তারপর বলল, দল ভেঙে যাওয়ার পর তো তেমন কারোর সাথে যোগাযোগ নেই আমার। আর দলের সবাই ছিল তোমার অনুগত। এমন কাজ করার মতো তো... সুখদেবকে থামিয়ে দিয়ে বিষ্ণু বললে, আর বাগপাতার জঙ্গলের সেই ঘটনার দিন দলের বেশ কিছুজন মারা গেছিল। মল্ল, গদাই, এক্কা আর বাকিরা তো অনেক পুলিশের হাতে ধরা পড়েছিল। তাদের কেউ জেল থেকে ছাড়া পেয়ে এই কাজ করছে কিনা সেটা তো বলা খুব মুশকিল। কালী বেশ উত্তেজিত হয়ে বলল, গুরুদেব, আপনি চিন্তা করবেন নাই, আমি লোকজন নিয়ে আসছি। খুঁজে বার করতে আর কতক্ষণ লাগবে? ওই বাঘের বটতলার ওখানে লুকাই বসে থাকলে ঠিক ওয়াদের বের করব। তারপর বেটাগুলোকে পিটিয়ে ভবলীলা সাঙ্গ করব। না 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 কালী, না। কালীকে থামিয়ে দিয়ে রণ ডাকাত বলে উঠল, আমি তো এটাই চাই না। নিজে আর অস্ত্র ধরতে চাই না, আর আমার জন্য কেউ অস্ত্র ধরুক সেটাও আমি চাই না। যে পথ একবার ছেড়ে এসেছি সেই পথে আর হাঁটবো না। সুধাংশু বলল, কিন্তু ঠাকুরমশাই, অস্ত্র না ধরলে এদেরকে শায়েস্তা করবেন কি করে? অন্য কোনো পথ বার করতে হবে সুধাংশু। আর আমি ভাবছি কয়দিন পর আমি বাঘের বটতলায় যাব। সুখদেব বলল, কবে যেতে চাও বলো, আমরা চলে আসব। আমি একাই যাব। বেশি লোকজন থাকলে তারা হয়তো সামনে আসবে না। এবার কালী কিঙ্কর মহাশয় বললেন, না না রণ, ভুল হচ্ছে। একা ওখানে যাওয়াটা ঠিক হবে না। তোমাকে আমরা একা ছাড়তে পারবো না। চিন্তা করবেন না জমিদার মশাই, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তারপর কালীকে উদ্দেশ্য করে বললেন, কি হে কালী মশাই, আমার লাঠি চালানোর বিষয়ে কোনো সন্দেহ আছে কি তোমার? রণ ডাকাতের এই কথাই ঘরের নিস্তব্ধতা খানিকটা ভঙ্গ হলো। সবার মুখে হালকা হাসির রেখা ফুটে উঠল। সেই লাঠি খেলার কথা সকলের মনে পড়ে গেল। কালী হাসতে হাসতে বললে, আগে না গুরুদেব, আপনার লাঠি চালানো কেন, আপনার কোনো বিষয়ে সন্দেহ প্রকাশ করার মতন যোগ্যতা আমাদের কারোর নাই। আপনার সাহসিকতার কোনো তুলনাই হয় নাই। তবে এই কাজে আপনাকে একা ছাড়ার মতন সাহস আমাদের নাই। অনেক তর্ক বিতর্কের পর ঠিক হলো যে সেই ছদ্মবেশী রণ ডাকাতকে ধরবার জন্য রণ ডাকাত আর সুখদেব যাবে, আর সুধাংশু ও কালী দলবল নিয়ে খানিক তফাতে অপেক্ষায় থাকবে। সেই সময় ঘরের বাইরে একটি ঘোড়ার গাড়ি আসার আওয়াজ পাওয়া গেল। সেই আওয়াজ শুনে সবাই কথা বলা বন্ধ করল। আসলে এই সময়ে কে আসতে পারে, এই প্রশ্নই সবার মাথায় ঘুরছে। রণ ডাকাত বিষ্ণুকে বলল, বিষ্ণু দেখ তো কে এলো। বিষ্ণু বাইরে থেকে ঘুরে এসে ভারী গলায় বলল, দারোগা সাহেব এসেছেন।
সঙ্গে অনেক সেপাই। এই কথা শুনে সুখদেব ব্যস্ত হয়ে বলল, বলিস কি দারোগা? আমরা তাহলে পালাই এখান থেকে। আসলে সুখদেব ও কালী ডাকাতের নামটা কম নয়, তাদের ওপরেও পুলিশের নজর আছে বহুদিন থেকে, কিন্তু কখনো হাতে নাতে ধরা পড়েনি। হঠাৎ দারোগা বাবুর আগমনের কথা জানতে পেরে তারা ব্যস্ত হয়ে উঠল। তারা ভেবেছে যে তাদের এখানে আসার কথা দারোগা বাবুর কানে কোনোভাবে পৌঁছে গেছে। জমিদার কালী কিঙ্কর সুখদেবকে শান্ত করে বলল, দাঁড়াও দাঁড়াও সুখদেব, শান্ত হও। আমি থাকতে কারুর কিচ্ছু হবে না। এক কাজ করো, তোমরা ছাদে গিয়ে চুপ করে বসো, কোনো আওয়াজ করো না, বাকিটা আমি দেখছি। রণ ডাকাতের কপালেও চিন্তার ভাঁজ। তিনি বললেন, মানে আমিও তাহলে ঘরেই রইলাম, বাইরে গেলাম না। না না, তুমিও চলো, তোমাকে আর কে চেনে। জমিদার কালী কিঙ্কর, সুধাংশু, রণ ও বিষ্ণু ঘরের বাইরে বেরিয়ে এলো। রাত তখন বেশি গভীর নয়, সন্ধ্যার শেষ লগ্ন বলা চলে। দালান বাড়ির চারপাশে শীতের নীরবতা জমে আছে। দূরের বাঁশবনে হাওয়ার শব্দ ছাড়া গ্রামটা যেন নিঃশ্বাসও নিচ্ছে সাবধানে। ঠিক সেই সময় অন্ধকার ভেদ করে ভেসে এলো ভারী পায়ের শব্দ। একটা নয়, অনেকগুলো। লণ্ঠনের আলো দুলতে দুলতে এগিয়ে এলো দালান বাড়ির দিকে। সামনে দারোগা বাবু, গায়ে মোটা কোট, মাথায় টুপি, পেছনের লাঠিধারী সেপাই, আরও কিছু লোক লস্কর, কারো হাতে লণ্ঠন। আলো আধারিতে তাদের মুখগুলো কঠিন। জমিদার কালী কিঙ্কর হাস্য মুখে বললেন, প্যারিচাঁদ দারোগাবাবু যে, নমস্কার দারোগাবাবু, নমস্কার। আপনি এত রাতে এখানে? দারোগা বাবু কয়েক পা এগিয়ে এসে বললেন, হ্যাঁ জমিদার মশাই, নমস্কার। জানেনই তো, গতকাল রাতে গ্রামের একজন মারা গেছে, আর সেই কাজের তদন্তভার আমার কাছে এসে পড়েছে, সেজন্যই গ্রামে আসা। এই স্বপন তালুকদারের কাছ থেকে শুনলাম যে আপনি গ্রামে আছেন, তাই শটান চলে এলাম দেখা করতে। এটা শুনে জমিদার বাবু বেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। তারপর বললেন, ওহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, খুবই ভালো কাজ করেছেন চলে এসে। এই সুযোগে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আসুন, ভেতরে আসুন। না না, ভেতরে এখন আর যাব না, রাত অনেক গড়িয়ে গেল, ফিরতে হবে, সে আবার অনেকটা পথ। তারপর সুধাংশুকে উদ্দেশ্য করে বললেন, সুধাংশু বাবা জীবন, কেমন আছো তুমি? সুধাংশু বলল, আগে ভালো আছি। তা কিছু জানতে পারলেন যে কারা এই কাজটা করলো? গলা খাঁখারির শব্দ তুলে দারোগা বাবু ধীরে বললেন, যা শুনলাম তাতে করে রণ ডাকাতের নাম উঠে এলো, আর এই রণ ডাকাতের নাম আমি নতুন করে বেশ কিছুদিন ধরে শুনছি। নতুন করে বলতে? দারোগা বাবুকে থামিয়ে দিয়ে সুধাংশু প্রশ্ন করল, নতুন করে বলতে এর আগেও এক রণ ডাকাত ছিল, তোমার বাবা নিশ্চয়ই জানেন। জমিদার কালী কিঙ্কর একেবারেই অপ্রস্তুত ছিলেন এই রকম প্রশ্নের জন্য। তিনি আমতা আমতা করে বললেন, আগে হ্যাঁ, তার জানবো না। কিন্তু মাঝে প্রায় 5-6 বছর তার কোনো খোঁজ ছিল না। একবার তো আমার হাতের নাগাল থেকে বেরিয়ে গেল। তারপর যতদূর খবর পেলাম সে দেশ ছেড়ে পালিয়েছে বা মারা গেছে। কিন্তু এই কয়েক মাস হলো রণ ডাকাত নামটা আবার কানে আসছে। কিন্তু বিষয়টা কি জানেন তো জমিদারবাবু? হ্যাঁ, কি বিষয় বলুন। বিষয়টা হলো, আমি যে রণ ডাকাতকে জানতাম, মানে যাকে ধরার জন্য আমি বহু চেষ্টা করেছি, তার ডাকাতি করার ধরন আর এই রণ ডাকাতের ডাকাতি করার ধরন কিন্তু একদম আলাদা। সেই রণ ডাকাত সহজে কারোর গায়ে হাত তুলত না, বা কোনো নির্দোষ ব্যক্তিকে শটান মেরে ফেলার কোনো প্রমাণ আমি পাইনি। সে যাদেরকে হত্যা করেছিল তারা সবাই ছিল রণ ডাকাতের বাবা প্রভাত কিশোর মুখোপাধ্যায়ের শত্রু বা তার হত্যার সঙ্গে যুক্ত।
সেসব ঘটনা মনে হয় আপনিও জানেন জমিদারবাবু। আগে হ্যাঁ, সেসব আমি জানি। হ্যাঁ, সেই জন্যই বলছি, সেই রণডাকাত আর এই রণডাকাতের মধ্যে অনেক পার্থক্য আছে। তখন জমিদার মশাইয়ের পাশে দাঁড়ানো রণ ডাকাত বলে উঠল, তার মানে আপনি বলছেন যে কেউ রণ ডাকাতের নাম করে এই অপকর্মগুলো করে বেড়াচ্ছে? আগে হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমার ধারণা তাই। কথাটা বলে দারোগাবাবু একেবারে চুপ করে গেলেন। তারপর রণ ডাকাতের চোখের দিকে তাকিয়ে দারোগাবাবু প্রশ্ন করলেন, আপনি কে? জমিদার কালী কিঙ্কর মহাশয় হেসে বললেন, প্যারিচাঁদ বাবু, ইনি এই বাড়িতেই থাকেন। আজ আমি এনারই অতিথি। ইনি হলেন এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পূজারী, আর আমার এই তল্লাটের জমিদারি ইনিই দেখাশোনা করেন। বলা যায় এই গ্রামের মানুষগুলোর একমাত্র অভিভাবক হলেন ইনি। ও আচ্ছা আচ্ছা, প্রণাম নেবেন ঠাকুর মশাই। বলে রণ ডাকাতের দিকে তাকিয়ে হাত জোড় করলেন দারোগাবাবু। তারপর বললেন, আপনার নামটা কি? হঠাৎ করে রণ ডাকাতকে তার নাম জিজ্ঞেস করায় তিনি একেবারেই নির্বাক হয়ে গেলেন। রণ বুঝতে পারলেন না যে তিনি কি বলবেন। আসলে এত বছরে কখনো তাকে তার নতুন নাম নিয়ে ভাবতে হয়নি। গ্রামের সবাই তাকে ঠাকুরমশাই বলেই ডাকে, আর বিষ্ণু, সুখদেব এরা পুরনো নামেই ডাকে সর্দার। জমিদার মশাই তাকে রণই বলে। আজ অবধি কেউ কখনো তার নাম জিজ্ঞেস করেনি, তাই কখনো নতুন নাম তাকে ভাবতে হয়নি। হঠাৎ দারোগাবাবু এই প্রশ্ন করায় সেখানে উপস্থিত তারা চারজনই অপ্রস্তুত হয়ে পড়ল। বেশ কয়েক মুহূর্ত কোনো উত্তর না পেয়ে দারোগাবাবু আবার বললেন, নাম ভুলে গেলেন নাকি ঠাকুর মশাই? রণ ডাকাত হেসে উত্তর দিল, আসলে ভুলে যাবারই বিষয় দারোগাবাবু। বহু বছর পর কেউ আবার আমার নাম জিজ্ঞেস করলো। গ্রামের ছোট থেকে বড় সবাই আমাকে ঠাকুর মশাই বলে ডাকে, তাই নিজের আসল নামটা বহুদিন কারো মুখে শুনিনি। তাই ক্ষণিকের জন্য ভাবতে হয়েছিল আমার আসল নামটা কি, ঠাকুর মশাই না রুদ্রকান্ত মুখোপাধ্যায়। আগে আমার নাম রুদ্রকান্ত মুখোপাধ্যায়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমটা হওয়া খুবই স্বাভাবিক। পাশে দাঁড়ানো একজন সেপাই দারোগাবাবুকে বললেন, হুজুর, এবার তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তৈরি হও। আচ্ছা জমিদারবাবু, আমি তাহলে আসছি। আর এই নতুন রণডাকাতের কি করা যায় দেখছি। আশা করি এই ব্যাটা খুব তাড়াতাড়ি আমার হাতে ধরা পড়বে। সুধাংশু বলল, হ্যাঁ দারোগাবাবু, আর কোনো দরকার পড়লে বলবেন। হাজার হোক আমাদের গ্রামেরই তো লোক, একজন এইভাবে মারা গেল, আমরাও তো চাই ওই ডাকাতের শাস্তি হোক। হ্যাঁ, সে না হয় বলবো, তবে আশা করি আপনাদের সাহায্য দরকার হবে না। তারপর রণ ডাকাতকে উদ্দেশ্য করে বললেন, আপনাকে আমার বড়ই পরিচিত লাগছে, কোথায় দেখেছি বলতে পারেন? হঠাৎ যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল এই চারজনের উপর দিয়ে। জমিদার মশাই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু রণ ডাকাত তার আগেই বলে উঠলেন, সুধাংশুর বিয়েতে হয়তো দেখে থাকতে পারেন, তাছাড়া আমি তো তেমন একটা বেরোই না গ্রাম ছেড়ে, কোথায় আর দেখবেন। জমিদার মশাই বললেন, হ্যাঁ হ্যাঁ, সুধাংশুর বিয়ের সময় হয়তো আপনাদের দেখা হয়েছে, কিন্তু তখন আর পরিচয় করানোর কথা আমার খেয়াল ছিল না। দারোগাবাবুর চেহারা দেখে বোঝা গেল যে তিনি এই উত্তরে সন্তুষ্ট নন। তবুও কিছুটা গররাজিভাবে বললেন, হ্যাঁ, সেটাই হবে হয়তো। দারোগাবাবু চলে যেতে যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল সকলের। এই হলো সেই দারোগাবাবু যার ছোড়া গুলি রণডাকাতের কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল
বাঘরা পাতার জঙ্গলে। বহু বছর ধরে রণডাকাতকে ধরার জন্য চেষ্টা চালিয়েছিলেন তিনি, কিন্তু কোনোদিনও সামনাসামনি সাক্ষাৎ হয়নি দুজনের। কালু ও সুখদেব ছাদে বসে তাদের সমস্ত কথোপকথন শুনেছে। রণডাকাত সকলের উদ্দেশ্যে বললেন, দারোগা বাবুর হাতে ওই রণডাকাতের ধরা পড়ার আগে আমি তাকে দেখতে চাই। সবাই তাতে একমত হলো। ঠিক হলো আগামী পরশু রণডাকাত কালু, সুখদেব, সুধাংশু, বিষ্ণু ও আরও কিছুজন মিলে বেরোনো হবে ছদ্মবেশী রণডাকাতের খোঁজে। সেদিন শীতের রাত আরও ঘনিয়ে এসেছে। কুয়াশা নেমে এসেছে মাঠ, পথ, গাছপালার ওপর। যেন গোটা গ্রামটাকে কেউ চুপচাপ সাদা চাদরে ঢেকে দিয়েছে। সেই নীরবতার ভেতর দিয়ে বেরিয়ে পড়ল তারা, রণডাকাত, বিষ্ণু, সুখদেব। তারা ছদ্মবেশ ধারণ করেছে। বিষ্ণু সেজেছে নতুন বউ, সুখদেব হয়েছে তার স্বামী, আর রণডাকাত হলো তাদের ভৃত্য। এদিকে কালু ও সুধাংশু জনাদশেক লোকজন নিয়ে তাদের থেকে বেশ কিছুটা তফাতে নিঃশব্দে হেঁটে আসছে। তাদের গন্তব্য বাঘের বটতলা। পায়ের নিচে শক্ত হয়ে যাওয়া মাটিতে শুকনো পাতার মচমচ শব্দ উঠছে। কেউ কোনো কথা বলছে না। ঠান্ডায় নিঃশ্বাসগুলো ধোয়ার মতো বেরোচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। তারা যত এগোচ্ছে ততই চারদিক ফাঁকা হয়ে আসছে। দূরের কুকুরের ডাকও থেমে গেছে। শুধু হাওয়াই বাঁশপাতার খসখস আর কোথাও একটা নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ। আরও কিছুটা এগোনোর পর সামনে ছায়ার মতো ভেসে উঠল বাঘের বটতলা। বিশাল বটগাছ দাঁড়িয়ে আছে, ডালপালা চারিদিকে ছড়ানো। ঝুড়ি নামানো শিকড়গুলো অন্ধকারে যেন শুকনো সাপের মতো ঝুলে আছে। গাছের তলায় পৌঁছাতেই চারজন থমকে দাঁড়ালো। এখানে বাতাসও যেন থমকে গেছে। এক অস্বাভাবিক নিস্তব্ধতা। তাদের বুকের ভেতর চাপা উত্তেজনা জমে উঠল। শীতের রাতে এই নিস্তব্ধ বটতলার নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল অন্ধকারের আড়ালে কেউ না কেউ তাদের দিকে তাকিয়ে আছে। সবাই চুপ, শুধু শীতের হাওয়ায় বটগাছের ঝুড়ি দুলছে। তারা তিনজনে এদিকে ওদিকে দেখছে। ঠিক তখনই এক শব্দে তাদের কান খাড়া হয়ে গেল। চোখ গেল বটগাছের পেছন দিকে। পায়ের শব্দ। অন্ধকারের ভেতর দিয়ে তিনটে ছায়াকে এগিয়ে আসতে দেখা গেল। রণডাকাতের চোখ সরু হয়ে এলো। এরা নিশ্চয়ই সেই ডাকাতরাই, মনে মনে ঠিক করলেন তিনি। লাঠি শক্ত করে ধরলেন, ইশারা করলেন বিষ্ণু ও সুখদেবকে প্রস্তুত থাকতে। তারপর নিজেই কয়েক পা এগিয়ে গেলেন। গলাটা ভারী করে বললেন, কে কে ওখানে? তিনটি ছায়া থমকে দাঁড়ালো। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেখানে নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ছায়া মূর্তিগুলির একজনের হাতে প্রায় নিভু নিভুভাবে জ্বলতে থাকা লণ্ঠনের আলোটা জোরালো হয়ে উঠল। সেই ব্যক্তি লণ্ঠনটা উঁচু করে দু এক পা এগিয়ে আসতেই রণডাকাতের ভ্রু কুঁচকে গেল। আর এক পা এগিয়ে যেতেই সব ভুল ভাঙল। এ তো দারোগা বাবু। অন্যদিকে দারোগা বাবুরও সেই একই অবস্থা। তিনিও হয়তো এদেরকে ডাকাত বা প্রতীক ভেবে এগিয়ে এসেছিলেন। তেনারও ভুল ভাঙল। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, আপনি তো সিদ্ধেশ্বরী মন্দিরের পূজারী, তাই না? আগে হ্যাঁ। এত রাতে আপনি এখানে কোথায় চললেন? ডাকাত ধরতে বেরিয়েছিলাম দারোগা বাবু। বটে, ডাকাত ধরতে? খালি হাতে ডাকাত ধরবেন ঠাকুরমশাই? এই বয়সে মাথায় ভীমরতি ধরল নাকি? তাও সঙ্গে একজন মহিলা রয়েছে দেখছি। রণডাকাত হালকা হেসে বললেন, আগে ও মহিলা নয়, ছদ্মবেশে আছে। ও হলো বিষ্ণু। আর খালি হাত, এই লাঠিটা দেখছেন না,
আর সুধাংশু আছে দলবল নিয়ে, তবে কিছুটা তফাতে আছে। আমি এখান থেকে আওয়াজ দিলেই চলে আসবে। ও ভালোই পরিকল্পনা করে বেরিয়েছেন দেখছি, কিন্তু লাভ হবে না। আমি বিগত 2 দিন ধরে এখানে হত্যে নিয়ে পড়ে আছি, তাদের কোনো পাত্তা নেই। কিন্তু আপনাদের হঠাৎ ডাকাত ধরার বাই উঠল কেন বলুন তো? রণ ডাকাত কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই বিষ্ণু বলে উঠল, বাই নয় দারোগাবাবু, প্রতিশোধ। আমাদের গ্রামের একজন মানুষকে বিনা কারণে মরতে হলো, আর একজন মৃত্যুর সাথে লড়াই করছে। এরা আমাদের ভীষণ কাছের মানুষ। সকাল বিকেল এদের সাথে ওঠা বসা, হাসি ঠাট্টা। এই অপকর্মের যদি প্রতিবাদ না করি তাহলে ওই ডাকাত তো আরও সাহস পেয়ে যাবে। পুলিশের ওপর ভরসা নেই দেখছি। এবার সুখদেব বলল, আগে তা নয় দারোগাবাবু, ধরতে পারলে তো আপনার হাতেই তুলে দিতাম। ধরতে যখন পারোনি তখন এইসব কথা বলে লাভ কি? আপনাদের সাহস দেখে বেশ ভালোই লাগছে, কিন্তু বিষয়টা হলো এই ডাকাতকে এত সহজে ধরা যাবে না। সে ব্যাটার কাছে নিশ্চয়ই খবর চলে গেছে যে আমি তাকে খুঁজে বেড়াচ্ছি। গা ঢাকা দিয়েছে কোথাও। যান, আপনারা ফিরে যান। কোনো খবর টবর পেলে আমাকে জানাবেন। রণ ডাকাতরা যখন যাবার জন্য পা বাড়িয়েছেন, তখন পেছন থেকে দারোগা বাবুর গলা। ঠাকুরমশাই? রণ ডাকাত পিছন ফিরে বললেন, হ্যাঁ, বলুন দারোগা বাবু। দারোগা বাবু খানিক চুপ করে থাকলেন, তারপর বললেন, আপনাকে বড়ই চেনা লাগে, কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনারা যান। এই বলে দারোগা বাবু হাঁটতে হাঁটতে অন্ধকারে মিলিয়ে গেলেন, আর রণ ডাকাত সেই দিকে চেয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন। সেদিন তাদের সবাইকে খালি হাতেই ফিরতে হয়। রণ ডাকাত বুঝেছেন এত সহজে ওই ডাকাতকে ধরা যাবে না। এটা ডাকাতদের বৈশিষ্ট্য। বড় কোনো ডাকাতির পর তারা গা ঢাকা দেয় যতক্ষণ না পরিবেশ ঠান্ডা হচ্ছে। এই ডাকাতও সেই পন্থাই অবলম্বন করেছে। সে নিশ্চয়ই কোথাও গা ঢাকা দিয়ে আছে। তবে কিছু বিষয় লক্ষ্য রাখলে খুঁজে বার করা কঠিন নয়। রণ ডাকাত জানেন, কারণ তিনিও বহুবার এইভাবে গা ঢাকা দিয়েছেন। রণ ডাকাত তার দলের লোকজনদেরকে, মানে দল বলতে বিষ্ণু, সুখদেব, সুধাংশু, কালু ও জমিদার মশাই, এদেরকে আশেপাশের গ্রামের কিছু বিষয়ের উপর নজর রাখার কথা বললেন। যেমন হঠাৎ কার ঘরে বেশি হাঁড়ি চড়ছে, কার ঘরে গুড়, চাল, তামাক বেশি ঢুকছে, কে নতুন কাপড় কিনেছে, কে হঠাৎ ঋণ শোধ করে ফেলেছে, কে অনেক দিন গ্রামে ফেরেনি, কার বাড়িতে নতুন লোক দেখা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। রণ ডাকাতের কথা মতো সবাই কাজে নেমে পড়ে। সুধাংশু, সুখদেব তাদের অনুচরদের মাধ্যমে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। তবে বেশি দিন আর অপেক্ষা করতে হয় না, খবর খুব তাড়াতাড়ি আসে। এখান থেকে মাইল 25 দূরে ভবানীপুর গ্রাম। সেই গ্রামে আছে জমিদার শীতল কুমারের বাগান বাড়ি। সেই বাগান বাড়িতে নাকি আজ কয়েকদিন ধরে কিছু অচেনা লোকের আনাগোনা দেখা যাচ্ছে। বাগান বাড়ি দেখাশোনার দায়িত্বে যিনি আছেন তার নাম সুধাকর পাল। তিনি নাকি কয়েকদিন ধরে হাটের থেকে বড় বড় মাছ কিনছেন, আর রাতের বেলা হলে বাগান বাড়ি থেকে হই হট্টগোলের আওয়াজ পাওয়া যায়। তবে সেখানে যারা আছে তারা এই রণ ডাকাত বা তার লোকজন কিনা সে বিষয়ে কিন্তু কোনোই নিশ্চয়তা নেই। তবে তাদের সংখ্যা যে ততোধিক এবং তারা যে গা ঢাকা দিয়ে রয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। রণ ডাকাতের বাড়িতে বসেই ঠিক হলো যাওয়া হবে এই ভবানীপুর গ্রামে। তবে এবার আর রাতের বেলা নয়, দিনের বেলায় বরযাত্রীর ছদ্মবেশে যাবে তারা। কথা মতোই কাজ হলো। পরদিন সকালবেলায় সদল বলে বেরিয়ে পড়ল রণ ডাকাত। সুধাংশু বরের ছদ্মবেশ নিয়েছে, বাকিরা বরযাত্রী। একটা গরুর গাড়িও আছে সাথে, আর সেই গরুর গাড়ির ভিতরে রাখা আছে লাঠি সোটা অস্ত্রশস্ত্র।
বাগান বাড়ির সামনে যখন এই গরুর গাড়ি সহ বরযাত্রীর দল এসে পৌঁছালো তখন দুপুর গড়িয়ে গেছে। সুধাংশুর যে অনুচর এই খবর এনেছিল সে ইশারাতে বুঝিয়ে দিল গন্তব্য এসে গেছে। বিশ্রাম নেবার ভঙ্গিমা করে বরযাত্রীর দল বাগান বাড়ির সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে বসে পড়ল আর হাসি ঠাট্টা করতে লাগলো। রণডাকাত সুখদেব ও বিষ্ণুকে নিয়ে বাগান বাড়ির দিকে এগোতে লাগলেন। কয়েক পা এগোতেই একজন দারোয়ান তাদের বাধা দিল। কোথায় যাচ্ছেন আপনারা? রণডাকাত বলল, নমস্কার, বলছিলাম এই বাড়ির মালিক কি আপনি? আগে না। মালিককে যদি একবার একটু ডেকে দেন বড় উপকার হয়। দারোয়ান খানিকক্ষণ কিছু ভাবল, তারপর বলল, আচ্ছা, আপনারা এখানেই দাঁড়ান, আমি আসছি। আমি না আসা পর্যন্ত ভেতরে আসবেন না। পাশে দাঁড়ানো অপর একজন দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, এই রহিম, লক্ষ্য রাখিস। এই কথা বলে লোকটি ভেতরে চলে গেল। এই বাগান বাড়িটি বেশি দিন আগে তৈরি নয়। ইট পাথরের গায়ে এখনো নতুন চুন সুরকির গন্ধ লেগে আছে। বাইরে থেকে তাকালেই চোখে পড়ে সামনে দাঁড়ানো দোতলা বাড়ির মতো উঁচু ভারী ও প্রশস্ত থামগুলো, যেন শান্তির প্রতীক। থামগুলোর মাথায় হালকা নকশা খোদাই করা, খুব বেশি অলংকার নয়, তবে রুচিশীল। সামনে বড় লোহার ফটক, নতুন বানানো, মোটা রডে গাঁথা। ফটকের ওপরে লতা পাতা আর ফুলের আদলে কারুকার্য। খানিকক্ষণ বাদে দারোয়ান ফিরে এলো। তার সঙ্গে একটি বেটে খাটো গাঁট্টা গোট্টা লোক, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। দেখেই বোঝা গেল ইনি সুধাকর পাল। খানিক এগিয়ে আসতেই রণডাকাত অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, নমস্কার মহাশয়। লোকটিও প্রত্যুত্তরে প্রণাম জানিয়ে বলল, নমস্কার, কি প্রয়োজন বলুন। আগে আমরা অনেক দূর থেকে আসছি, যাব সেই যশোর। মাঝে পথ ভুল করে অন্য পথে চলে গিয়েছিলাম কি না, তাই অনেকটা দেরি হয়ে গেল। আমার ছেলের কাল বিয়ে, মানে আমরা হলাম সবাই বরযাত্রীর দল। আজকে রাত্রিটুকু যদি আপনার এখানে কাটানো যায় তাহলে বড় উপকার হয়। মানে বোঝেনি তো, সঙ্গে মেলা গয়নাগাটি রয়েছে। রাত বিরেতে কোথায় থাকবো? এদিকে তো আবার ডাকাতের উৎপাতও আছে শুনেছি। উৎপাত বলে উৎপাত? এক ডাকাত যাই তো আরও দুইটায় যে হাজির হয়। হ্যাঁ, সেই জন্যই আর কি, রাতটুকুনি যদি কাটানোর অনুমতি দেন তাহলে আমরা খুব আনন্দিত হই। সে আর এমন কি, অবশ্যই থাকুন, কোনো সমস্যা নাই। আমার একখান ঘর খুইলা দেওয়ার ব্যবস্থা করতে আসি, ওই হেনেই আপনারা বিশ্রাম নেন। লোকটির কথা শেষ হবার সাথে সাথে পেছন থেকে আরও একটি গলা ভেসে এলো, এই দাঁড়ান দাঁড়ান। মাঝ বয়সী একজন রোগা পাতলা লম্বা চওড়া লোক বাড়ির ভেতর থেকে হেঁটে আসতে আসতে বলল, কি মতলব আপনাদের? এই খুলে বলুন। ও, ডাকাতি করতে এসেছেন এখানে? আর এনাকে ভালো মানুষ পেয়ে রাতে এখানে থাকবেন, হ্যাঁ? তারপর মাঝ রাতে উঠে সব কিছু লুটপাট করে নিয়ে পাগার পাড়, তাই তো? রণডাকাত বেশ আশ্চর্য হয়ে যাওয়ার ভান করে বললেন, এসব কি বলছেন আপনি? কি বলছি বুঝতে পারছেন না? আরে পৌষ মাসে কোথায় বিয়ে করতে চলেছেন, হ্যাঁ? বলুন তো, আরে আপনারাই বলুন। আরে পৌষ মাসে বিয়ে হয়, এ তো আমি আজ জানতে পারলাম। রণডাকাত বুঝতে পারল একটা বড় ভুল হয়ে গেছে।
তাড়াহুড়োর বশে তাদের কারো এটা মাথায় নেই যে পৌষ মাসে বাঙালিদের তো বিয়ে হয় না। কিন্তু এখন আর কি করা যাবে, কিছু তো একটা বলতে হবে। সুখদেব ও বিষ্ণু একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। রণ ডাকাত আমতা আমতা করে বলল, আগে সে নিয়মের কথা তো সবাই জানে, কিন্তু আমাদের মধ্যেও আবার একটা নিয়ম আছে। এটা হলো আমার ছেলের দ্বিতীয় বিয়ে। আমাদের মধ্যে নিয়ম আছে যে প্রথম পক্ষের স্ত্রী যদি মারা যায় তাহলে দ্বিতীয় পক্ষের বিয়ে চৈত্র বা পৌষ মাসেই করতে হয়। তাই আজব বিয়ে মশাই। হ্যাঁ, বংশের নিয়ম পালন না করে কি করে হয় বলুন? তারপর রণ ডাকাত সেই লোকটিকে জিজ্ঞেস করল, মহাশয়, আপনার পরিচয়? আমি রণ ডাকাত। রণ ডাকাত বিস্ময়ের সঙ্গে বলল, বলেন কি? লোকটি উচ্চস্বরে হেসে উঠল। তারপর বলল, আরে ভয় পেয়ে গেলেন নাকি? আরে মস্করা করলাম। শুনুন, ইনি হলেন সুধাকর পাল, আর আমি এনার বাল্য বন্ধু। তা আপনাদের বাকি লোকজন কোথায়? বিষ্ণু আঙুল দিয়ে দেখিয়ে দিল। ওই যে ওইখানে বসে আছে সবাই। ও ঠিক আছে, চলে আসতে বলুন সবাইকে। রণ ডাকাত সবাইকে ডাকার জন্য ফিরে যায়। রণ ডাকাতের চোয়াল শক্ত। তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছেন। সাজানো বরযাত্রীরা যেখানে বসেছিল সেখানে ফিরে এসে তিনি সকলের উদ্দেশ্যে বললেন, আমরা সঠিক জায়গাতেই এসেছি। খবর সঠিক সুধাংশু। পাশে দাঁড়ানো বিষ্ণু বলল, কি করে বুঝলে সর্দার? রোগা পাতলা ওই লোকটাকে, সে হঠাৎ করে নিজেকে রণ ডাকাত বলে পরিচয় দিল কেন? মস্করাই যদি করতে হতো তাহলে অন্য কোনো নামও বলতে পারত। আর স্বপন মণ্ডলের কাছ থেকে চেহারার যা পরিচয় পেয়েছিলাম তার সঙ্গে তো হুবহু মিল আছে। সুখদেব বলল, হ্যাঁ রণ, ঠিকই বলেছে। আমার মাথাতেও এই কথাটাই ঘুরছিল। তাহলে এখন আমাদের কি করণীয়? প্রশ্ন করল সুধাংশু। এর উত্তরে কালী ডাকাত বললে, আমার মনে হয় বেশি দেরি না করে ভিতরে ঢুকাই ভালো হবে। তবে একবার যদি আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়ি আর উহারা যদি আমাদেরকে ঘিরে ফেলে তাহলে আমাদের সমস্যা হতে পারে। তার থেকে ভালো আমরা ঢুকে পড়েই আক্রমণটা আমাদের দিক থেকেই শুরু করে দিব। সম্মতি জানানোর ভঙ্গিতে মাথা নাড়িয়ে সুখদেব বলল, এটাও ঠিক, কারণ এখনই অস্ত্রশস্ত্র নিয়ে তো আমরা ভেতরেও ঢুকতে পারবো না। রণ ডাকাত সবার কথা মন দিয়ে শুনছিলেন। এবার তিনি বললেন, সবার একসঙ্গে ভেতরে যাওয়ার প্রয়োজন নেই। আমরা 3-4 জন যাচ্ছি, তোমরা বাইরে অপেক্ষা করো। দরকার হলে গরুর গাড়িটা নিয়ে একেবারে বাগান বাড়ির গেটের কাছাকাছি চলে এসো। আর আমরা ভেতর থেকে ডাক দেওয়া মাত্র লাঠি সোটা নিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়বে ওদের ওপর, যেন এক মুহূর্ত বিলম্ব না হয়। কালী, তুমি কিন্তু বিষয়টা দেখো। তাই হবে তবে সর্দার, কোনো অসুবিধা নেই। রণ ডাকাত বিষ্ণু, সুধাংশু আর সুখদেব বাড়ির ভেতরে প্রবেশ করল। ফটকের ভিতরে পা রাখতেই চোখে পড়ে বিস্তৃত খোলা এক চত্বর, উঁচু করে বাঁধানো। চারপাশে নতুন গাছ লাগানো, আম, কাঁঠাল, শিরীষ, আরও কয়েকটি শোভাবর্ধক বিদেশি গাছও আছে। খোলা জায়গার মাঝখানে ছোট একটা গোলাকার ফুলের বাগান, সেখানে রঙ্গন, জবা আর বেলি ফুল সাজানো। সন্ধ্যাবেলা হলে তেলের বাতির আলোয় এই জায়গাটা আলাদা রকমের নরম উজ্জ্বলতা পায়। এই খোলা চত্বরের ওপাশে গোল করে ঘিরে আছে ঘরগুলো। একটানা বারান্দা পুরো বাড়িটাকে বৃত্তের মতো ঘিরে রেখেছে।
তাদেরকে ভিতরে আসতে দেখে সুধাকর পাল এগিয়ে এসে বললেন, আপনাগো আর সবাই কোথায়? রণ ডাকাত হেসে উত্তর দিলেন, ওরা বাইরে বসে থাকতে চাইছে, একেবারে সন্ধ্যের পর প্রবেশ করবে। ওহো, সে কি আমার বাড়িতে আইয়া বাইরে অপেক্ষা করবে? এ কেমন কথা? হাজার হোক আপনারা আমার অতিথি। সুধাংশু বলল, আপনি ব্যস্ত হবেন না, আপনার এই বাড়িটা কিন্তু খুব সুন্দর। কত বছর হলো এই বাড়ির বয়স? আগে বেশি না, বছর 5 হইল নির্মাণের কাজ শেষ হইয়াছে, তাও বেশ কিছু কাজ বাকি আছে এখনো। সুধাংশু কিছুটা দ্বিধাগ্রস্ত হওয়ার ভঙ্গিমা করে বলল, বলছিলাম যে আমাদের কাছে কিছু সোনাদানা রয়েছে, সেটা কি আপনার কাছে আজকে রাতের জন্য গচ্ছিত রাখতে পারি? কাল সকাল হলেই আমরা আবার নিয়ে যাব। বোঝেনি তো, এখন কার পরে ভরসা করা যায়? আমাদের দলের মধ্যেই বা কার কি নজর সেটাও তো জানি না। সুধাকর পালের মুখে হাসি ফুটে উঠল। তিনি একগাল হেসে বললেন, হ হ, অবশ্যই অবশ্যই, দেন আমি রাক্ষা দিতে আসি। সুধাংশু এদিকে ওদিকে একবার তাকিয়ে ফিসফিস করে বলল, আগে একটু অন্তর্মহলে গিয়ে দিলে ভালো হতো। সুধাকর পাল আরও বেশি উৎসাহিত হয়ে বললেন, আরে হ হ, আসুন না। বলে তিনি অন্দরমহলের একটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। তার পেছনে পেছনে বাকিরাও প্রবেশ করল। ঘরটা বাইরে থেকে যতটা শান্ত দেখায়, ভেতরে ঢুকলে তার ভারটা ঠিক ততটাই বোঝা যায়। চারিদিক ঘিরে থাকা বাগানের গাছপালার কারণে ঘরে আলো ঢোকে কম। দিনের বেলাতেও যেন হালকা গোধূলি লেগে থাকে। একদিকে মোটা কাঠের খাট, তার উপরে সাদা চাদর পাতা, কিন্তু শীতের জন্য পাশে ভাঁজ করা উলের কম্বল রাখা আছে। খাটের মাথার দিকে পুরনো কাঠের আলনা, সেখানে মোটা শাল, একটা পাগড়ি আর একটা লাঠি ঠেস দিয়ে রাখা আছে। ঘরের মাঝখানে নিচু কাঠের টেবিল, তার ওপর কাঁসার গ্লাস আর তামার জল ভরা লোটা। দেয়ালে দু একটা পুরনো অস্ত্র ঝোলানো, একটা ভোঁতা তরোয়াল, একটা বল্লম। সেগুলো ব্যবহারের থেকে স্মৃতির ভারী বেশি। ঘরে ঢুকে সুধাকর পাল আগন্তুকদের খাটে বসার জন্য আমন্ত্রণ করলেন। সুধাকর পালের সামনে দাঁড়িয়ে আছে রণ ডাকাত এবং সুধাংশু, এবং তার ডান দিকে দাঁড়িয়ে আছে বিষ্ণু, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সুখদেব। সুধাকর পাল বললেন, হ, সোনা দানাগুলো সিন্ধুকের মধ্যেই রাক্ষা দিই। তার কথা শেষ হতে না হতেই সুধাংশু হাতে ধরা কাপড়ে জড়ানো জিনিসটা একটু উঁচু করে সুধাকর পালের দিকে এগিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে এক চিলতে সময়ের ব্যবধানে সব কিছু পাল্টে গেল। রণ ডাকাতের চোখ দুটো হালকা করে নড়ল। সেই ইশারায় যথেষ্ট ছিল। মুহূর্তের মধ্যেই সুখদেব বাঁ হাত দিয়ে সুধাকর পালের মুখ চেপে ধরল। কোনো চিৎকার বেরোনোর আগেই ডান হাতে ধরা মস্ত বড় চাকুর ঠান্ডা ধার গলায় ঠেসে ধরল সে। পুরো ঘরটা যেন হঠাৎ করে ঠান্ডায় জমে গেল। সুধাকর পালের চোখ দুটো ভয়ে আর প্রবল উত্তেজনায় বড় হয়ে উঠল। নিঃশ্বাস আটকে আসছে, শরীর শক্ত হয়ে গেছে তার। চিৎকার করতে চাইলেও পারছে না। চোখের দৃষ্টিতে আতঙ্ক ঠিকরে পড়ছে, যেন এক পলকেই সব বুঝে গেছে। একই সঙ্গে বিষ্ণু নিঃশব্দে ঘরের দরজাটা বন্ধ করে দিল। এই সময় সুধাংশু আর দেরি করল না। যে কাপড়ে জড়ানো জিনিসটা সে এতক্ষণ ধরে রেখেছিল, এক টানে সেই কাপড় সরিয়ে ফেলল। হালকা আলোয় ঝলসে উঠল আর একটা মস্ত বড় ধারালো চাকু। রণ ডাকাত সুধাংশুর হাত থেকে চাকুটা নিয়ে সুধাকর পালের দিকে এক পা এগিয়ে এসে চাকুটা তার পেটে ঠেকিয়ে গম্ভীরভাবে বললেন, আমাকে চিনিস? সুধাকর পাল ভয়ে কাঁপতে কাঁপতে শুধু দুই দিকে মাথা নাড়ল। রণ ডাকাত আবার বলল,
যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দিবি। এক কথা একবারের বেশি দুইবার জিজ্ঞেস যদি করতে হয় তাহলে তোর পেট এফোড় ওপর করে দেব। তোর বাড়িতে যাদের আশ্রয় দিয়েছিস তারা কারা? ডাকাত? সুধাকর পাল শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রণ ডাকাত এবার তার হাতে ধরা চাকুটা পেটে আরও ঠেসে ধরে, যেন এখনই সেটা পেট ফুটো করে ভেতরে ঢুকে যাবে। তারপর বলে, বল তাড়াতাড়ি। সুধাকর পাল মারাত্মক ভয় পেয়ে গিয়ে তার মাথা ওপর নিচে নাড়তে থাকে। তখন সুখদেব তার মুখ থেকে হাতটা সরিয়ে নেয়। তখন সুধাকর পাল বেশ কয়েকবার ঢোক গিলে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, আগে আগে আপনারা কারা? আমি তো সত্যি কিছু জানি না। ওরা আমার কাছে আশ্রয় চাইছে, তাই থাকতে দিছি। রণ ডাকাত আরও গম্ভীরভাবে প্রশ্ন করেন, এরাই কি রণ ডাকাতের নাম নিয়ে ডাকাতি করে? সুধাকর পাল কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তখন সুখদেব জোরে তাকে একটা ঝাঁকুনি দিতেই সে বলতে শুরু করে, আগে হ্যাঁ, কয়দিন আগে এরা এক জায়গায় ডাকাতি করতে গিয়ে এদের হাতে একজন লোক মারা যায়। এরপর থিয়া এরা আমার এনেই রইছে। কতজন আছে? প্রথমে 12-13 জন আসিল, গতকাল 6 জন চইলা গেছে অন্য এক জায়গায়। অহন 7 জন আছে। কোথায় রয়েছে তারা? আগে বাড়ির উপরের ঘরে রইছে। তোদের পরিকল্পনা কি ছিল? রাতে আমাদের এখানে থাকতে দিয়ে মাঝরাতে আমাদের মেরে কেটে সব লুটপাট করে নেওয়া? সুধাকর পাল চুপ করে থাকে। রণ ডাকাত আরও একটা ঝাঁকুনি দিয়ে বলে, বল, তোকে যা জিজ্ঞেস করলাম তাড়াতাড়ি বল। আগে হ্যাঁ, এই হব গো পরিকল্পনা ছিল। পাশ থেকে সুধাংশু বলে, সবই ওদের পরিকল্পনা, আর তুমি একেবারে সাধু পুরুষ। এসবের ভাগ তুমি কিছুই পেতে না নাকি? রণ ডাকাত বিষ্ণুকে উদ্দেশ্য করে বললেন, বাঁধ বিষ্ণু, বেটাকে শক্ত করে বেঁধে ফেল। বিষ্ণু তার হাতে থাকা ঝোলার মধ্যে থেকে রশি বার করে সুধাকর পালের হাত পা শক্ত করে বাঁধল, আর একটা কাপড়ের টুকরো দিয়ে মুখটা বেঁধে ফেলল। তারপর সুখদেব ছুঁড়ে ফেলে দিল খাটের উপর। চারজনই দরজা খুলে বাইরে এসে দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ছদ্মবেশী ডাকাত। তার চোখের চাহনি এখন আলাদা, হাতে তরোয়াল, মাথায় ফেটি বাঁধা। আরও 6 জন লোক এদিকে ওদিকে দাঁড়িয়ে আছে। তারা প্রত্যেকেই সশস্ত্র। বোঝাই যাচ্ছে এরা কোনো কারণে বুঝে ফেলেছে রণ ডাকাতের দলবলের মতলব। ভেতরে কথা হয়েছিল যে সুধাংশু গিয়ে বাইরের সবাইকে খবর দেবে, কিন্তু তার আর সুযোগ নেই। ঘরের ভেতরের নীরবতা এক ঝটকায় ভেঙে গেল। একজন ডাকাত হঠাৎ লাঠি তুলে ঝাঁপিয়ে পড়তেই রণ ডাকাত সামনে এগিয়ে এলো। তার হাতের লাঠি পুরনো ভারী, কিন্তু চালনায় নিখুঁত। প্রথম আঘাতেই লাঠিটা গিয়ে পড়ল আগন্তুকের কবজিতে। অস্ত্র ছিটকে পড়ল মেঝেতে। ঠিক তখনই বিষ্ণু আর সুধাংশু দুদিকে ছড়িয়ে পড়ল। সুধাংশুর হাতে তরোয়াল। এক ঝটকায় সামনে থাকা ডাকাতটা ছিটকে গেল। সুখদেব পেছন দিক সামলাচ্ছে। লাঠির ঘায়ে ঘায়ে সে আক্রমণের ছন্দ ভেঙে দিচ্ছে। 7 জন ডাকাত একসঙ্গে ঝাঁপিয়ে পড়লেও ঘরের ভেতরে তাদের জায়গা নেই। লাঠি, রামদা আর তরোয়ালের ঝনঝন শব্দে ঘরটা গম গম করে উঠল। কিন্তু রণ ডাকাতের চাল আলাদা। সে আঘাত করে থামে না, প্রতিপক্ষের পা, কাঁধ আর ভারসাম্য লক্ষ্য করে। কয়েক মুহূর্তের মধ্যেই ডাকাতদের সারি ভেঙে পড়ল। এদিকে ভিতরের আওয়াজে বাইরে অপেক্ষারত কালী ডাকাত দলবল নিয়ে চলে এসেছে ভেতরে। আর কে আটকায়? ঠিক তখনই দলের নেতা পেছন দিক দিয়ে সরে যাবার চেষ্টা করল।
বাইরে বেরোনোর রাস্তা বন্ধ। সে ছাদের সিঁড়ির দিকে ছুটল। ওইদিকে পালাচ্ছে। রণ ডাকাত গর্জে উঠল। সুখদেব সুধাংশুর সঙ্গে সেও ছুটল। কাঠের সিঁড়ি কাঁপতে লাগলো তাদের পায়ের চাপে। ওপরে ছাদে উঠে সন্ধ্যের অন্ধকারে মিলিয়ে যেতে চাইছিল ডাকাতটা, কিন্তু রণর ছায়া তার ঠিক পেছনেই। পালানোর চেষ্টা করা সেই ডাকাতের পায়ে লাঠি ছুঁড়ে মারে রণ ডাকাত। ছিটকে পড়ে মাটিতে। ছাদের কার্নিশের দেওয়ালে হেলান দিয়ে বসে আছে সেই ছদ্মবেশী ডাকাত। পালানোর আর কোনো রাস্তা নেই। রণ ডাকাত তার সামনে বসে এক হাতে চুলের মুঠি ধরে আর অন্য হাতে থাকা চাকুটা তার গলার কাছে ধরে প্রশ্ন করে, জানিস জানিস আমি কে? লোকটা কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে রণ ডাকাতের দিকে তাকিয়ে থাকে। তারপর বলে, কে কে আপনি? আপনি দারোগা? রণ ডাকাত তার চুলের মুঠিটা ধরে একটা জোরে ঝাঁকুনি দিয়ে বলে, যার নাম করে তুই ডাকাতি করছিস আমি হলাম সেই ব্যক্তি। এই কথা শুনে লোকটি তার ভ্রু দুটো কুঁচকায়। তারপর বলে, মানে 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 আমি রণ ডাকাত। এই কথা শোনা মাত্র ডাকাতের চোখ দুটো বিস্ফোরিত হয়ে ওঠে। সে ভয়ে কাঁপতে থাকে থরথর করে। আপনি আপনি সেই রণ ডাকাত? কিন্তু আমি তো শুনেছি রণ ডাকাত মারা গেছে। ঘুমিয়েছিলাম, তুই আবার জাগিয়ে তুলেছিস। আমার নাম করে ডাকাতি করতিস কেন? আগে আমাকে কেউ ভয় পেত না, কিন্তু আপনার নাম অনেক শুনেছি ছোটবেলায়। রণ ডাকাত নামটা ছিল মানে আতঙ্কের মতন। তাই একদিন ঠিক করলাম আপনার নাম করে ডাকাতি করব। তারপর দেখলাম আপনার নাম করলে লোকজন এমনিতেই ভয় সব কিছু দিয়ে দেয়, আর তাই। লোকটিকে মেরে ফেললি? কিন্তু তারা আপনার কে হয়? তারা আমার গ্রামের লোক, আমার নিজের লোক। আমার কাজে ওরা বাধা দিচ্ছিল আর বুঝে গিয়েছিল আমি রণ ডাকাত না। কিন্তু বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে মারিনি। বিশ্বাস করুন, আচমকা একটা লাঠির বাড়ি ওর মাথায় লেগে যায়। আর ওই ছেলেটাকে যে আধমরা করে ফেলে দিয়েছিলি সেটাও কি অনিচ্ছাকৃত? তারপর সুখদেবকে উদ্দেশ্য করে বলেন, সুখদেব, একে বেঁধে ফেল, তারপর নিয়ে চল দারোগা বাবুর কাছে। এই কথা শুনে লোকটি হাসতে থাকে উচ্চস্বরে। হঠাৎ করে তার এই রকম হাসি দেখে চমকে ওঠে রণ ডাকাত সহ বাকিরা। হাসতে হাসতে লোকটি বলে, এবার আপনার আসল পরিচয় তো জেনে গেছি। এবার দারোগা বাবুকে বলবো রণ ডাকাত এখনো বেঁচে আছে, এখনো জিন্দা আছে। যদি ভালো চান তাহলে আমাকে ছেড়ে দিন। শুনুন, আমরা একসঙ্গে ডাকাতি করব। কে কবুল? তার কথা শেষ হবার আগেই সুখদেব রণ ডাকাতের হাতে থাকা চাকুটা ছিনিয়ে নিয়ে বাঁ হাত দিয়ে চেপে ধরে লোকটির জিভ। তারপর শুধু একটা আর্তনাদের আওয়াজ। লোকটি মাটিতে পড়ে কাতরাচ্ছে। কারোর কিছু বুঝে ওঠার আগেই সুখদেব লোকটির জিভ কেটে ফেলেছে। বল, এবার বল, কি বলবি দারোগাবাবুকে? বল। রণ ডাকাত হাঁ করে তাকিয়ে আছে সুখদেবের দিকে। খানিক পর যখন রণ ডাকাত নিচে নেমে আসে তখন বাড়ির ভিতরে প্রবেশ করে দারোগা বাবু। রণ ডাকাতকে দেখে তিনি বলেন, ঠাকুরমশাই, আপনি এখানেও? রণ ডাকাত ক্লান্তভাবে বলে,
আপনার আসামি উপরে রয়েছে। আমিও তার খবর পেয়ে এখানে এসেছি, কিন্তু আপনি দেখছি আমার আগেই খবর পেয়েছেন। আগে আমার গ্রামবাসীরা খবর দিয়েছে। আপনাদের সেই খবর তো আমাকে দেবার কথা ছিল। যাক, প্রাণে মারেননি তো? সুখদেব বলে, আগে না, তবে এই চাকু দিয়ে আমি তার জিভ দুখণ্ড করে ফেলেছি। প্যারীচাঁদ দারোগা মাথা নাড়াই। আসুন আপনারা, সুধাংশু তোমরা যাও, বাকিটা আমি দেখছি। বাগান বাড়ির ফটক পেরিয়ে রণডাকাত যখন দলবল নিয়ে বেরিয়ে আসছে, তখন রাত আরও নিঃশব্দ হয়ে এসেছে। লড়াইয়ের উত্তেজনা পেছনে পড়ে আছে। সামনে শুধু শীতল হাওয়া আর কুয়াশায় ঢাকা পথ। সবাই ধীরে হাঁটছে, কথা নেই, কেবল পায়ের শব্দ। ঠিক সেই সময় পেছন থেকে শান্ত কিন্তু স্পষ্ট একটা ডাক ভেসে এলো। ঠাকুরমশাই! রণ থমকে দাঁড়ালো। দলবল দাঁড়িয়ে পড়ল। পেছনে দারোগা বাবু একা এগিয়ে এলেন 2 কদম। রণ ডাকাতও এগিয়ে গেল খানিকটা। দুজনে কাছাকাছি আসার পর দারোগা বাবু বললেন, জানেন তো, আমার কখনো রণডাকাতের সঙ্গে সামনাসামনি কথা হয়নি, কিন্তু তার চাল চলন, কথাবার্তা, স্বভাব সবই আমার নখদর্পণে ছিল। আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তবু বলছি, যদি কোনো দিন তাকে আমার সামনে পেতাম, আমার হাত থেকে তার নিস্তার ছিল না। দারোগা বাবু একটু থামলেন। কুয়াশার ভেতর কথাগুলো ভারী হয়ে ঝুলে রইল রণ ডাকাতের কাছে। দারোগা প্যারীচাঁদ আবার বললেন, সেদিন বুঝেছিলাম রণ ডাকাত এখনও বেঁচে আছে, আর এই বাড়িতে যে ডাকাতরা লুকিয়ে আছে সেই খবর সুধাংশুকে যে দিয়েছে সে আমারই লোক। আমি চাইছিলাম তাকে আগে আপনার হাতেই শাস্তি দিতে। দারোগা বাবু হালকা হাসলেন। সে হাসিতে কোনো জয় নেই, কোনো হারও নেই। বুঝলেন কি না? চললাম, অনেক কাজ পড়ে আছে। ভালো থাকবেন রণ ডাকাত মশাই। তিনি ফিরে গেলেন অন্ধকারের দিকে। রণ ডাকাত সেখান থেকে নড়ল না, যেন হঠাৎ করে মাটির সঙ্গে মিশে গেছে। তার চোখের সামনে অনেক হিসেব একসঙ্গে ভেঙে পড়ল। কে বন্ধু, কে শত্রু, কে আগে জানতো, কে পরে। এতদিন যে ছায়ার আড়ালে ছিল, আজ সেই ছায়ার মানচিত্রটাই বদলে গেল। শীতের বাতাসে প্রদীপ নিভে যাবার মতো করে মুহূর্তটা নিস্তব্ধ। রণ তার দলবলের দিকে পা বাড়ালো। রাত আবার চলতে শুরু করলো। নমস্কার, আমি শুভজিৎ। এই গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর রণ ডাকাতকে নিয়ে আরও 6টি গল্প আছে, সেই গল্পগুলিও তোমরা শুনতে পারো। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন গল্পের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ক্রিয়েটিভ সোলের সাথে থেকো। ধন্যবাদ।